দেখো আমরা হচ্ছে একটু বিভব শক্তি নিয়ে পড়াশোনা করি। আমি অসুস্থ, বুঝছো? সো জ্বর আসছে, প্লাস গলা ব্যথা, মাথা ব্যথা, সব একসাথে। কথা বলতে পারতেছি না। আস্তে আস্তে কথা বলবো, বুঝে নিও, হ্যাঁ? দেখো, আমাদের হচ্ছে গতি শক্তি সবকিছু পড়া শেষ। আজকে আমরা দেখবো বিভব শক্তি, পটেনশিয়াল এনার্জি। তো প্রথম দিনে যখন শক্তি পড়াই, তখন বিভব শক্তি সম্পর্কে একটু আমরা হালকা ধারণা দিয়েছি। যে বিভব শক্তি কেন থাকে কোনো একটা বস্তুর মধ্যে, বস্তুর অবস্থান বা অবস্থার পরিবর্তনের কারণে ওই বস্তুটি কাজ করার যে সামর্থ্য অর্জন করে, ঠিক আছে, ওই পরিমাণ শক্তি তার ভিতরে বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকে। বুঝছো? তাহলে আমরা যদি এটার সংজ্ঞায়িত করতে চাই, তাহলে বিভব শক্তি কাকে বলবে? যে কোনো বস্তুকে তার সাম্যাবস্থা বা সাম্যাবস্থান থেকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে নিয়ে গেলে ওই বস্তুর মধ্যে কাজ করার যে সামর্থ্য অর্জিত হয়, তাকে বিভব শক্তি বলে। ঠিক আছে, একে ইপি বা ইউ দ্বারা প্রকাশ করা হয়। এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ? তুমি যা কিছু ইচ্ছা প্রকাশ করতে পারো, লিখবা বিভব শক্তি এত, বুঝছো? এখন আমরা মেইনলি দুইটা কেসের জন্য বিভব শক্তি আমরা কি করব বলতো, বের করা শিখবো। একটা হলো অবস্থার পরিবর্তন করব, আর একটা হলো অবস্থানের পরিবর্তন করব। অবস্থানের পরিবর্তন করে এমন একটা এক্সাম্পল হলো অভিকর্ষ। অভিকর্ষ বলের বিপরীতে কি বলতো, আমি কোন একটা বস্তুকে যদি ভূমি থেকে উপরের দিকে তুলি, উচ্চতায় যদি তুলি, তাহলে তার ভিতর একটা কি হবে বলতো, শক্তি সঞ্চিত হবে। তাহলে সেই ছিল কি বলতো, ভূমিতে তার অবস্থান পরিবর্তন করে উপরে নিয়ে গেলাম। তাহলে যে অবস্থানের পরিবর্তনের ফলে তুমি যখন বাহ্যিক বল দ্বারা উপর কাজ করছো, তখন তার ভিতরে একটা কি হয়েছে, শক্তি সঞ্চিত হয়েছে। ওই শক্তিকে আমরা কি বলবো বলতো, বিভব শক্তি। ওই বস্তুটাকে যদি তুমি ছেড়ে দাও, ওই বস্তুটাকে যদি ছেড়ে দাও, ধরো একটা পাথর উপরে তুলছো, ঠিক আছে, নিচে একটা কাঁচের গ্লাস রাখছে, তুমি পাথরটাকে ছেড়ে দেবা, দেখবে কাঁচের গ্লাসের উপর পুরো চুরমার করে দিচ্ছে। তার মানে কি, ওই বস্তুর উপর কাজ করতেছে এই পাথর খণ্ডটা। তার এই কাজ আসলো কই থেকে, তার ভিতরে একটা অবশ্যই শক্তি সঞ্চিত ছিল। আমরা যেন কাজ থেকে আমরা কি পাই, শক্তি পাই। বুঝছো? তাহলে এরকম আমরা প্রথম যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো অভিকর্ষীয় বিভব শক্তি। অভিকর্ষীয় বিভব শক্তি, দেখো এটা কি জিনিস। তাহলে ধরো একটা বস্তু আছে, এখানে কোনো একটা বস্তু নিয়েছো, ভূমিতে আছে, ভূমিতে। ভূমি থেকে এই বস্তুটাকে তুমি কিছুক্ষণ পরে ভূমি থেকে একটা এইচ উচ্চতায় বস্তুটাকে তুললা, এই এইচ উচ্চতায় বস্তুটাকে তুললা। এম ভরের একটা বস্তু ছিল, এম ভরের বস্তুকে ভূমি থেকে এইচ উচ্চতায় তুমি তুলেছো, তাই না? তখন তুমি যখন উপরের দিকে তুলবা, বস্তুকে যখন উপরের দিকে তুলবা, এই যে বস্তু যেটা ছিল, এই বস্তুর ওজন কোন দিক বরাবর কাজ করতো, নিচের দিক বরাবর। ওজন কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল এমজি। এখন উপরের দিকে কি এমনি এমনি উঠবে? তাহলে তোমার কি করতে হবে, ওজনের সমান একটা বল বিপরীত দিক বরাবর দেওয়া লাগবে। তাহলে ওজনের সমান বল যখন দিবা, তখন বস্তুটা কি হবে বলতো, এই দিক বরাবর, উপরের দিক বরাবর উঠে এখানে গেছে। ঠিক আছে? বেশি বল দিলে উঠবে, ত্বরণ নিয়ে উঠবে। সমান বল দিলে কিভাবে উঠবে, সমান দিকে উঠবে। এই আর কি।
তাহলে ধরো একটা তুমি কি করবা বলো তো, উপরের দিক বরাবর একটা সমান বল দিয়েছো, ওই বলের কারণে বস্তুটা কি হয়েছে বলো তো, উপরের দিকে গেছে। তাহলে এখন কথা হলো, তুমি তো এই যে বস্তুটাকে উপরের দিকে তুলতিছো, তুমি শক্তি ব্যয় করতেছো না একে তুলতে, তাহলে তোমার শক্তি যাবে কোথায়? শক্তি তো আমরা জানি সৃষ্টি বা ধ্বংস হয় না, এক শক্তি থেকে অন্য শক্তিতে কি হয়, রূপান্তরিত হয়। আমি যখন এই বস্তুটাকে এখান থেকে এখানে তুললাম, আমি যে এটুকু কাজ করলাম, ওই কাজের সমান পরিমাণ শক্তি ওই বস্তুর ভিতরে কি আছে, সঞ্চিত আছে। আমি যে পরিমাণ কাজ করলাম, বুঝছো কি বলছি? তো ওই শক্তিটাই তার ভিতরে কি হিসেবে থাকবে, বিভব শক্তি হিসেবে থাকবে। বুঝতে পারছো? তার মানে এই বস্তুর ভিতর কতটুকু বিভব শক্তি এই উপরে তোলার কারণে সঞ্চিত হবে, সেটা বার করার জন্য আমার কাজের পরিমাণটা বার করলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি দেখো উপরের দিক বরাবর আমি কি করছি, একটা এক্সটার্নাল ফোর্স দিছি, এফ এক্সটার্নাল এক্সটার্নাল ফোর্স দিছি। তাহলে এফ এক্সটার্নাল ফোর্স দিয়ে একটা বস্তুর আমি কি করছি বলতো, এইচ পরিমাণ সরণ ঘটাইছি। এই সরণের দিক কোন দিকে বলতো, উপরের দিকে। সরণের দিকে কোন দিকে, উপরের দিকে। তাহলে আমি যদি আমার বল দ্বারা কাজটা বার করতে চাই, তাহলে ডাব্লিউ এক্সটার্নাল সমান কত হবে, এফ এক্সটার্নাল ইন্টু এইচ কস বল গুণন সরণ, বল ও সরণ মধ্যবর্তী কোণের কস কত ডিগ্রি হবে, 0 ডিগ্রি। যে দিক বরাবর তুমি এক্সটার্নাল ফোর্স দিচ্ছ ওই দিক বরাবর কি হচ্ছে, সরণ হচ্ছে। এখন এই এফ এক্সটার্নাল কত দিয়েছিল, এফ এক্সটার্নাল দিয়েছিল ওজনের সমান পরিমাণ, এমজি এর সমান পরিমাণ। বুঝছো? তাহলে এমজি এর সমান পরিমাণ যদি এফ এক্সটার্নাল হয়, তাহলে এখানে লেখো এমজি এইচ। তাহলে এটা আমাদের কি বলতো, আমাদের বল দ্বারা কৃত কাজ। আমি যেটুকু কাজ করলাম এইটুকু কাজে বস্তুর ভিতর কি হবে, বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে, এমজি এইচ। বোঝা গেছে? তাহলে এটাই হলো বিভব শক্তির ইকুয়েশন, যে এম ভরের একটা বস্তুকে যদি তুমি ভূমি থেকে এইচ উচ্চতায় তোলো, তাহলে ওতে বিভব শক্তি ইট ইজ ইকুয়াল কি এমজি এইচ। এখানে দুইটা জিনিস খেয়াল করো, দেখো একটা বস্তু ভর কখনো পরিবর্তন হয়, আর পৃথিবীর থেকে, আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যদি খুবই কাছে নিই, হ্যাঁ, কাছে যদি দূরত্ব আছে 100 মিটার 200 মিটার 500 মিটার দূরত্ব নিচ্ছ, তখন জিটাও কি হয় না বলতো, তেমন পরিবর্তন হয় না, যেটাও তুমি। তাহলে পরিবর্তন কোনটা হতে পারে বলতো, এইচ। যে তুমি কোন তল থেকে কোথায় নিচ্ছ, দেখো এখান থেকে এখানে নিয়েছিলাম, এক কথায় এই যে বিভব শক্তিটা, এটা ডিপেন্ড করে বস্তুর কোন তলের সাপেক্ষে তুমি বিভব শক্তি নিতে চাচ্ছ, কোন তলের সাপেক্ষে বিভব শক্তি নিতে চাচ্ছ। সহজ যদি একটা এক্সাম্পল দেই, ধরো একটা টেবিল আছে, এটা ধরো একটা কি বলতো, টেবিল। হুম, এই যে টেবিল, আর আমাদের এই টেবিলটা কার উপর ছিল, ভূমি, ভূমির উপর কি আছে বলতো, টেবিল আছে। এটা ধরো আমাদের কি বলতো, ভূমি। তাহলে ধরো তুমি একটা বস্তু আছে, এই বস্তুকে তুমি এখান থেকে কি করছো বলতো, এইখানে তুলেছো। বুঝছো? এইখানে, এখান থেকে এইখানে তুলেছো, কতটুকু উচ্চতায় তুলেছো, এইচ পরিমাণ উচ্চতায় তুলেছো। ওকে? তাহলে আমি যদি বলি যে ভূমি তলের সাপেক্ষে বিভব শক্তি কত, ভূমিতলে, ভূমিতলের সাপেক্ষে, ভূমিতলের সাপেক্ষে বস্তুর বিভব শক্তি কত, এই বস্তু এখানে ছিল এখানে উঠছে, তাই না? তাহলে ভূমিতলের সাপেক্ষে যদি টেবিলের উপরের বস্তু যেটা আছে সেটার জন্য বিভব শক্তি বার করতে চাই, তাহলে কত হবে, এমজি এইচ হবে। কিন্তু আমি যদি বলি টেবিল তলের সাপেক্ষে বস্তুটার বিভব শক্তি কত, টেবিল তলের সাপেক্ষে বস্তুটার বিভব শক্তি, এই বস্তুটা টেবিল তলে দিয়ে এই তল কল্পনা করতেছো, এই তল থেকে কোনো উচ্চতায় তুলছো বস্তুকে না, তার মানে এইচ এর পরিমাণ কত, শূন্য। তার মানে আমার বিভব শক্তি কত চলে আসবে, শূন্য চলে আসবে। বুঝছো? বিভব শক্তি ডিপেন্ড করে তুমি কোন তল থেকে কোন তলে বস্তুকে নিয়ে যাচ্ছ, এই জিনিসটার উপর, মনে থাকবে এটা। তাহলে বিভব শক্তি তলের উপর নির্ভর করে। ঠিক আছে? তাহলে বিভব শক্তি, বিভব শক্তি তলের উপর নির্ভর করে, তলের উপর নির্ভর করে। দেখো একই বস্তু একই জায়গাতেই ছিল, এই তলের সাপেক্ষে এমজিএইচ আর এই তলের সাপেক্ষে কত বলতো, zero। বুঝছো? ভূমিতলের উপর নির্ভর করে। এটা হলো অভিকর্ষীয় বিভব শক্তি। আমরা আরেকটা বিভব শক্তি দেখি, সেটা হচ্ছে স্প্রিং এ সঞ্চিত বিভব শক্তি। ধরো এটা একটা স্প্রিং ছিল, এটা হলো স্প্রিং এর সাম্য অবস্থা। তুমি স্প্রিংটাকে এবার টেনে একটু কি করছো বলতো, প্রসারিত করছো। এটা ছিল তার সাম্য অবস্থায়, ইনিশিয়াল সরণ, এক্স আই ইকুয়াল কত বলতো, 0। আর এটা আমাদের শেষ সরণ, এক্স আই ইকুয়াল কি আসলো বলতো, এক্স। অর্থাৎ বস্তুটাকে তুমি এখান থেকে কি করছো, এই পর্যন্ত সরণ ঘটাইছো। বুঝছো? এখান থেকে এই পর্যন্ত কি করছো, সরণ ঘটাইছো। তাহলে বস্তুটা যদি সরণ ঘটাও, তাহলে বলো এখানে তোমার এক্সটার্নাল ফোর্স দ্বারা কাজ করতে হবে, কাজ করতে হবে না? এখন তুমি এই বস্তুটাকে এই দিক বরাবর সরানোর জন্য
এক্সটার্নাল ফোর্স দ্বারা যতটুকু কাজ করবা ওই কাজই বস্তুর ভিতর কি হবে, বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে, বিভব শক্তি হিসেবে সঞ্চিত হবে। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এই যে বস্তুটা আছে, তাহলে এই বস্তুটাকে এফ এক্সটার্নাল ফোর্স প্রয়োগ করে আমরা কি করলাম, এক্স পরিমাণ সরণ ঘটালাম, এক্স পরিমাণ কি ঘটাইছি, সরণ ঘটাইছি। তাহলে এই যে এফ এক্সটার্নালটা কতটুকু হবে আসলে, দেখো তুমি যখন এক্সটার্নাল ফোর্স ইউজ করবা তখন কিন্তু এই বস্তুর ভিতরে একটা কি হবে বলতো, প্রত্যনী বল উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, প্রত্যনী বল, সেটাকে আমরা কি বলছিলাম বলতো, এফএস, তাই না? আমরা কি জানি বলতো, একটা স্প্রিং এর যদি স্প্রিং ধ্রুবক কে হয়, এটা কে ধ্রুবক, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট যদি একটা স্প্রিং হয় তার যদি এক্স পরিমাণ সরণ ঘটানো হয়, তাহলে প্রত্যনী বল সমান কি হয় বলতো, মাইনাস কে ইন্টু এক্স। এখন বলো, এই প্রত্যনী বল আর এফ এক্সটার্নাল যেটা আছে, এফ এক্সটার্নাল আর প্রত্যনী বল পরস্পরের সমান এবং কি না, বিপরীত না, বিপরীত কি না, বিপরীত। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, এফ এক্সটার্নাল সমান কি আসলো বলতো, কে এক্স। কত আসলো, কে এক্স। তোমাদেরকে আমি প্রমাণ দেখাইছিলাম এটার, যে একটা স্প্রিং এ যদি এক্স পরিমাণ কি ঘটায় বলতো, সরণ ঘটন হয়, তখন স্প্রিং বল দ্বারা কৃত কাজ কত আর বাহ্যিক বল দ্বারা কৃত কাজ কত, বুঝতে পারছো? তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ আমি প্রমাণ দেখাচ্ছি না, একই প্রমাণ, ওখান থেকে তোমরা দেখে নিবা। তাহলে স্প্রিং বল দ্বারা কৃত কাজ যেটা ছিল সেটা আমাদের কত ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল হাফ কে এক্স আই এর উপর স্কয়ার মাইনাস এক্স এফ এর উপর স্কয়ার। আর এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কি ছিল, ডাব্লিউ এক্সটার্নাল সমান কত আসলো, হাফ কে এক্স এফ স্কয়ার মাইনাস এক্স আই স্কয়ার। দুইটা দেখাই দিয়েছি, বুঝছো? তাহলে এই যে তুমি বাহ্যিক বল দ্বারা যে পরিমাণ কাজ করলা, এই কাজটুকু স্প্রিং এর ভিতর কি হিসেবে থাকবে বলতো, বিভব শক্তি হিসেবে সঞ্চিত থাকবে না, বুঝছো? তাহলে এই 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 স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি ইপি ইজ ইকুয়াল কত হবে, হাফ কে এক্স এফ স্কয়ার মাইনাস এক্স আই স্কয়ার। এটা হলো বিভব শক্তির ইকুয়েশন। এখন যদি ইনিশিয়াল সরণ যেটা আছে, হ্যাঁ, ইনিশিয়াল সরণ তো আমরা জানি কি বলতো, শূন্য, শেষ সরণ কত, এক্স। তা আমরা যদি এই দুইটা এখানে বসাই তাহলে কত আসবে, হাফ কে এক্স স্কয়ার। তাহলে এটা আমাদের কি আসবে বলতো, ইপি। তাহলে একটা স্প্রিং কে যদি সাম্য অবস্থা থেকে একবার এক্স পরিমাণ সরণ ঘটানো হয়, সাম্য অবস্থা থেকে এক্স পরিমাণ সরণ ঘটানো হয়, তাহলে স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি হাফ কে এক্স স্কয়ার, হাফ কে। আর যদি প্রথমে কিছু পরিমাণ সরণ ঘটাবে, তারপর আরো কিছু পরিমাণ সরণ ঘটাবে, তাহলে ইপি ইজ ইকুয়াল কত হবে, হাফ কে এক্স এফ স্কয়ার মাইনাস হাফ কে এক্স আই স্কয়ার। মনে থাকবে? হ্যাঁ, এখানে যে সরণ দুইটা ছিল এক্স এফ আর এক্স আই, দুইটাই কোথায় থেকে ছিল, সাম্য অবস্থা থেকে ছিল না? সাম্য অবস্থা থেকে ডান দিকে সরণ হলে ধনাত্মক আর বাম দিকে সরণ হলে কি ছিল, ঋণাত্মক। এগুলো দেখাই দিয়ে আসছি, ওকে? তাহলে এটাই ছিল আমাদের কি বলতো, আমাদের বইয়ে যে দুইটা বস্তুর বিভব শক্তি সংক্রান্ত আলোচনা করা আছে, সেই দুইটা, একটা হলো অভিকর্ষীয় বিভব শক্তি, আর একটা হলো স্প্রিং এর জন্য কি বলতো, সঞ্চিত বিভব শক্তি। বুঝতে পারলা? কোনো সমস্যা আছে? তোলো একটু, এটুকু তোলো দ্রুত, মাগো। একটু দ্রুত তোলো। হয়েছে? আচ্ছা দেখো, এখন দেখো,
আমাদের যেটা আছে সেটা হলো যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, বুঝছো? দেখো, শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা, এই দুইটা জিনিস একটু দেখো। শক্তির নিত্যতার সূত্র, এটা আমরা সবাই জানি। শক্তির নিত্যতার সূত্র কি? যে শক্তির সৃষ্টি বা কি হয় না বলতো, ধ্বংস হয় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ মহাবিশ্বের সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল, এখন কি আছে বলতো, সেম পরিমাণ কি আছে বলতো, শক্তি আছে। বুঝছো? এটা হলো শক্তির নিত্যতা সূত্র, এগুলো আমরা দেখে আসছি। আমরা মেইনলি যে জিনিসটা পড়বো সেটা হলো যান্ত্রিক শক্তির কি বলতো, নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র, নিত্যতার সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র কি বলেছে দেখো, কোন ব্যবস্থায় কেবলমাত্র সংরক্ষণশীল বল ক্রিয়া করলে, সংরক্ষণশীল বল ক্রিয়া করলে ওই ব্যবস্থার মোট যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ ওই ব্যবস্থার গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি ধ্রুবক। গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি ধ্রুবক। এই যে সংরক্ষণশীল বল কি, অসংরক্ষণশীল বল কি, এটা নিয়ে আমরা কি করবো বলতো, পরবর্তীতে আলোচনা করবো। ঠিক আছে, সংক্ষেপে বলে দিই। যে ব্যবস্থায় ধরো আদি অবস্থা থেকে শেষ অবস্থায় যদি যাও, তাহলে প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি বিভব শক্তি তোলা হয়নি। হয়েছে? আচ্ছা দেখো, সংরক্ষণশীল বল আর অসংরক্ষণশীল বল নিয়ে আমরা একটা লেকচারই দিব, টেনশন নেই। তারপর তো বিশ্বাস করো, আমাদের যে অভিকর্ষ বল আছে, এই অভিকর্ষ বলটা কি বলতো, সংরক্ষণশীল বল। ঠিক আছে, যে এই বলটা পথের উপর ডিপেন্ড করে না। তুমি যে পথে যাও না কেন, প্রত্যেকটা পথে বিভব শক্তি বা কৃত কাজ কি আসবে বলতো, সমান আসবে। তুমি ধরো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেছো, এই পথে গেলেও যে পরিমাণ কাজ করতে হবে, ওই বিন্দু থেকে আবার পূর্বের অবস্থায় যদি ফিরে আসো, তার কি করতে হবে বলতো, সেম পরিমাণ কাজ করতে হবে। এদিকে গেলে যদি ধনাত্মক কাজ হয়, এদিকে আসলে কি হবে বলতো, ঋণাত্মক কাজ হবে। টোটাল সমষ্টি কত আসবে বলতো, একটা লুপে টোটাল কৃত কাজ কত আসবে, শূন্য চলে আসবে। এগুলো আমরা পরে আলোচনা করবো, সমস্যা নেই। তাহলে অভিকর্ষ বল এমন একটা বল যেটা কি বলতো, সংরক্ষণশীল বল। অভিকর্ষ বল একটা কি, সংরক্ষণশীল বল, আমরা পরে আলোচনা করবো। তাহলে ধরো কোনো একটা ব্যবস্থায় কেবলমাত্র সংরক্ষণশীল বল ক্রিয়া করতেছে, যদি ওই ব্যবস্থায় যদি সংরক্ষণশীল বল ছাড়া অন্য কোনো বল কাজ না করে, তাহলে ওই ব্যবস্থার মোট যান্ত্রিক শক্তির কখনো কি হবে না বলতো, পরিবর্তন হবে না। কোনো কারণে যদি গতিশক্তি বৃদ্ধি পায়, তাহলে বিভব শক্তি হ্রাস পাবে। আর যদি বিভব শক্তি বৃদ্ধি পায়, তাহলে গতিশক্তি কি হবে বলতো, হ্রাস পাবে। কিন্তু টোটাল যান্ত্রিক শক্তি অর্থাৎ গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি কি আসবে, সমান আসবে সবসময়। বুঝতে পারছি কি বলছি? তাহলে এরকম একটা সিস্টেম, যে একটা ব্যবস্থা নিলাম আমরা বা সিস্টেম নিলাম, যেখানে শুধুমাত্র ধরো অভিকর্ষীয় বল কাজ করতেছে, অন্য কোনো বল কাজ করতেছে না, এরকম একটা সিস্টেম কি, মুক্তভাবে পড়ন্ত একটা কি বলতো, বস্তু। মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু, তাই না? তাহলে ধরো তুমি মুক্তভাবে পড়ন্ত একটা যদি বস্তু নাও, এই বস্তুটা মুক্তভাবে পড়তেছে, মানে এমনি ছেড়ে দিছো, তাহলে কি কোন কোন বলের প্রভাবে পড়তেছে, অভিকর্ষ বলের প্রভাবে। তাহলে অভিকর্ষ বলটা কি বলতো, সংরক্ষণশীল বল। তাহলে এই বস্তুর উপর বা এই ব্যবস্থার উপর শুধুমাত্র সংরক্ষণশীল বল কাজ করতেছে, অর্থাৎ অভিকর্ষ বল কাজ করতেছে। অভিকর্ষ বল কাজ করলে এই বস্তুটা ধরো ভূমি থেকে এই উচ্চতায় ছিল, কত উচ্চতায় ছিল, এই উচ্চতায়। আমরা ধরলাম এই বস্তুটা ভূমি থেকে এই উচ্চতায় ছিল, এর এই উচ্চতায় বস্তুটা ছিল। তাহলে এই বস্তুটা যদি ভূমি থেকে এখন নিচের দিক বরাবর পড়ে, নিচের দিক বরাবর পড়ে, তাহলে এটা কি হচ্ছে, অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে না। তাহলে এই জায়গায় মোট যান্ত্রিক শক্তি যা ছিল, এই জায়গাতে মোট যান্ত্রিক শক্তি কি হবে বলতো, সেম হবে। কি হবে, সেম হবে। বোঝা গেল কি বললাম? তাহলে এখানে যা যান্ত্রিক শক্তি, এখানে যা যান্ত্রিক শক্তি, বস্তুটা যদি এখানে আসে, এখানেও কি আসবে বলতো, যান্ত্রিক শক্তি সেম হবে।
কারণ এই ব্যবস্থার উপর শুধুমাত্র অভিকর্ষ বলে কি করতেছে বলতো কাজ করতেছে। এখন এটা আমরা প্রমাণ করে দেখবো, এটা আমরা কি করে দেখবো, প্রমাণ করে দেখবো যে আসলে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় তিনটা জায়গায় মোট যান্ত্রিক শক্তি সেম আসে কি না। বুঝছো? তাহলে যান্ত্রিক শক্তি কি বলেছে, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রে কি বলেছে, যে কোনো একটা আহ ব্যবস্থার উপর যদি সংরক্ষিত বল কাজ করে তাহলে তাদের গতিশক্তি আর বিভব শক্তি যেটা আছে এটা কি, এটা সমষ্টি কি আসবে বলতো, ধ্রুবক চলে আসবে। কি চলে আসবে? ধ্রুবক চলে আসবে। গতিশক্তি মানে হলো ই কে, আর বিভব শক্তি মানে কি বলতো, ইপি, ইকুয়াল ধ্রুবক। বুঝছো? তার মানে এখন যদি আমরা ব্যবস্থা, এটা যদি আদি বিন্দু নেই, এটা যদি পরের আরেকটা বিন্দু নেই, তাহলে এই বিন্দুতে গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি যা হবে এই বিন্দুতে গতিশক্তি প্লাস বিভব শক্তির সমষ্টি কি হবে, সেম হবে। তাহলে এই বিন্দুতে যদি আমরা গতিশক্তি আর বিভব শক্তি নেই, ওটাকে আমরা ধরলাম ধরো ই কে ইনিশিয়াল প্লাস ইপি ইনিশিয়াল ইকুয়াল এই বিন্দুটা ধরলাম আমরা। এই বিন্দুতে কি আসবে, ই কে ফাইনাল প্লাস ইপি কি আসবে বলতো, ফাইনাল। অর্থাৎ ওই বিন্দুতেও সমষ্টি যা হবে এই বিন্দুতে সমষ্টি কি আসবে, তা আসবে। তার মানে কি সমষ্টি সবসময় কি থাকতেছে, ধ্রুবক থাকবে। বুঝছো কি বললাম? এটা আমরা এখন কি করবো বলতো, প্রমাণ করে দেবো। বুঝছো? তাহলে যান্ত্রিক শক্তির কি বলতো প্রমাণ, যান্ত্রিক শক্তি নিত্যতার প্রমাণ। এই সিস্টেম থেকে আমরা কি দেখবো বলতো, প্রমাণটা দেখবো। এটা দেখো এম ভরের একটা বস্তু, এটা কি এম ভরের একটা বস্তু, যেটা ভূমি থেকে কত উচ্চতায় ছিল, এইচ উচ্চতায়। ভূমি থেকে ছিল আমাদের এইচ উচ্চতায়। এই বস্তুটাকে এখান থেকে আমরা কি করছি বলতো, মুক্তভাবে ছেড়ে দিছি। এখান থেকে আমরা মুক্তভাবে ছেড়ে দিছি মানে কি, স্থির অবস্থা থেকে কি করছি বলতো, ছেড়ে দিয়েছি আমরা। তাহলে এই জায়গাতে বস্তুটা যখন ছিল, এই জায়গাতে যখন বস্তুটা ছিল, তাহলে এই জায়গাতে বস্তুটার বেগ কত বলতো, 0। এখন এই যে বিন্দুটা আছে, বিন্দুটাকে আমরা নামকরণ করি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা কি বলতো, সি বিন্দু। ঠিক আছে? তাহলে আমরা যদি প্রথমে এ বিন্দুতে টোটাল যান্ত্রিক শক্তি বার করতে চাই, এ বিন্দুতে, এ বিন্দুতে কি আসবে দেখো তো ভাই, ওখানে বিভব শক্তি কত আসবে, বিভব শক্তি, এই বিভব শক্তিকে আমরা প্রকাশ করলাম ইপি এ দ্বারা। তাহলে এ বিন্দুতে বিভব শক্তি কত আসবে, এ বিন্দুটা ভূমি থেকে কত উচ্চতায়, এইচ উচ্চতায়। আমাদের বিভব শক্তি ইপি সমান কত, এমজি এইচ, এমজি এইচ। এটা হবে কি বলতো, বিভব শক্তি। গতিশক্তি কত হবে এ বিন্দুতে বলো, ই কে এ, এ বিন্দুতে বিভব শক্তি। ওই বিন্দুতে বস্তুর কোনো বেগ আছে, বস্তুর বেগ 0। তাহলে হাফ এম শূন্যের উপর স্কয়ার মানে কত আসবে, 0। তাহলে এ বিন্দুতে যদি আমরা মোট শক্তি নিতে চাই, এ বিন্দুতে মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি, মোট শক্তি মানে কি, যান্ত্রিক শক্তি। মোট শক্তি মানে কি, তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি ই এ দ্বারা প্রকাশ করলাম, এটা সমান কত হবে, ই পি এ প্লাস ই কে। তাহলে ই পি এ সমান কত, এম জি এইচ। আর তো গতিশক্তি তো কি বলতো, 0। তাহলে এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি কত পেলাম আমরা, এম জি এইচ। এখন যদি বি বিন্দুতেও এম জি এইচ হয়, সি বিন্দুতেও যদি এম জি এইচ হয়, তার মানে কি হবে বলতো, যান্ত্রিক শক্তি নিত্যতার সূত্র মেনে চলবে মোট শক্তিটা। বুঝছো? এখন চলো আমরা বাকি দুইটা বিন্দুতে একটু বের করার চেষ্টা করি। বি বিন্দুতে দেখো, মনোযোগ দিবা, বি বিন্দুটায় মনোযোগ দিবা। বি বিন্দু বুঝলে সবই বুঝতে পারবা। বি বিন্দুতে তাহলে আমরা ধরলাম এই বস্তুটা কিছু সময় পরে, কিছু সময় পরে এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে, তাই না? তাহলে এ বিন্দু থেকে যখন বি বিন্দুতে গেছে, তখন সে এই উপর থেকে নিচে কতটুকু উচ্চতায় গেছে, আমরা ধরলাম এক্স পরিমাণ কি হয়েছে বলতো, দূরত্ব অতিক্রম করছে। তাহলে যে বি বিন্দুটা ভূমি থেকে তাহলে কত উচ্চতায় আছে, এইটুকু উচ্চতায় আছে। তাহলে এইটুকু কত হবে আমাদের, এইচ মাইনাস এক্স। বোঝা গেল কি বললাম? তাহলে বি বিন্দু যদি আমরা বিভব শক্তি নিতে চাই, আমি এখন বাংলা লিখতেছি না, দেখো ইপিবি, বি বিন্দুতে বিভব শক্তি সমান কত হবে, এম জি এইচ মাইনাস এক্স। ভূমি থেকে উচ্চতা, বিভব শক্তি কিসের জন্য হয়, ভূমি থেকে উচ্চতার জন্য হয়। বুঝছো? আর এখানে যদি আমরা গতি শক্তিটা নিতে চাই, ই কে বি সমান কত আসবে, এই যে বি বিন্দুতে তার বেগটা, এটাকে আমরা ধরলাম কি বলতো, ভিবি। কি ধরলাম, ভিবি। তাহলে এখানে যদি আমরা সূত্র ইউজ করি তাহলে কত আসবে, হাফ এম ভিবি স্কয়ার। এখন এই বস্তুটা এখানে স্থির ছিল, নিচের দিকে পড়ার সময় গতিশীল হয়েছে, এক্স দূরত্ব অতিক্রম করার পর সে কত বেগ প্রাপ্ত হয়েছে, এটা তোমার কি করতে হবে বলতো, বের করতে হবে। বস্তুটা নিচের দিকে পড়তেছে, কার জন্য পড়তেছে, অভিকর্ষ বলের প্রভাবে পড়তেছে না? তার মানে নিচের দিক বরাবর কি হচ্ছে, একটা অভিকর্ষ ত্বরণ কি করতেছে বলতো, জি কাজ করতেছে। তাহলে একটা বস্তুর আদিবেগ ইউ ইজ ইকুয়াল 0, সে এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে জি অভিকর্ষ ত্বরণ নিয়ে, তার শেষ বেগ ভি বার করতে পারবো না, ভি স্কয়ার ইজ ইকুয়াল কত, ইউ স্কয়ার প্লাস 2জি এইচ। মনে আছে এগুলা? তাহলে আমরা যদি এটা বার করতে চাই, তাহলে এখান থেকে ভি এর জায়গায় আমরা কি লিখবো বলতো, হাফ এম। তাহলে ভি স্কয়ার মানে এটাই তো শেষ বেগ, এটার উপর স্কয়ার সমান কত হবে, ইউ স্কয়ার প্লাস 2জি
কতটুকু দূরত্ব অতিক্রম করছে, কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এক্স পরিমাণ না? তাহলে আদি বেগ কত? শূন্য। তাহলে শূন্য বসাও। তাহলে হাফ এম ইন্টু 2g(x), এটা কি করে বলো তো, কেটে দাও। তাহলে কত আসবে? mg(x), সরি সরি, 2 আর 2 আর 2 কেটে দাও। তাহলে কত আসবে? mg(x). তাহলে বি বিন্দুতে যদি আমরা মোট শক্তি বার করতে চাই, বি বিন্দুতে মোট শক্তি ইবি সমান কত আসবে? বিভব শক্তি বি বিন্দুতে প্লাস গতি শক্তি বি বিন্দুতে। তাহলে ভাইয়া বিভব শক্তি কত বার করে রাখছি আমরা? mg(h-x), তা আমরা যদি গুণ করে দিই একবার, তাহলে কত আসবে? mg(h - mg(x), তারপরে এখানে প্লাস নিলাম। ই কে বি সমান কত বলো তো? mg(x), এটা কেটে দাও না? তাহলে কত চলে আসলো বলো তো? mg(h). তাহলে আমরা দেখতে পেলাম এ বিন্দুতে মোট শক্তি যা, বি বিন্দুতে মোট শক্তি কি বলতো, সেটাই। এখন আমরা আরেকটা বিন্দু পেয়ে গেছি, এটা কোন বিন্দু বলতো? সি বিন্দু। তাহলে এইটুকু কি তোলা হয়েছে তোমাদের? হ্যাঁ, এইটুকু তোলা হয়েছে। তাহলে আমি এইটুকু মিশালাম। এখন যদি আমরা সি বিন্দুতে যদি আমরা কি করতে চাই বলতো, এই সূত্র অ্যাপ্লাই করতে চাই সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে বিভব শক্তি আমরা নিব ইপিসি, কত হবে বলো? শূন্য। কারণ সি বিন্দুটা কোথায়? ভূমিতে না? ভূমিতে মানে কি কোনো উচ্চতায় আছে না? তাহলে আমরা এখন কি নিব বলতো? গতিশক্তি ই কে সি সমান হাফ এম ভিসি এর উপর স্কয়ার। বোঝা গেল? কোনো সমস্যা আছে? আচ্ছা, তাহলে এখন একটু খেয়াল করো তো, আমরা ভিসিটা বার করি। তাহলে হাফ এম ভিসি মানে কত হবে? সে ছিল কোথায় দেখো? এখানে। এখান থেকে তুমি এইটুকু ধরো, এখান থেকে ছিল এখানে গেছে। তাই দিবে ইউ স্কয়ার প্লাস 2g, কতটুকু দূরত্ব গেছে? এইচ। বোঝা গেল? তাহলে এখান থেকে আদি বেগটা শূন্য, তাহলে হাফ এম আদি বেগ শূন্য বসালে কত আসবে? 2g(h). এটা কাটো, কত আসে? mg(h). সি বিন্দুতে যদি এখন আমরা মোট শক্তি নিতে চাই, মোট শক্তি ইসি ইকুয়াল কত আসবে? ইপিসি প্লাস ইকেসি ইকুয়াল কত আসবে? mg(h). অতএব আমরা এই ম্যাথ থেকে দেখতে পাচ্ছি এ বিন্দুতে মোট শক্তি, বি বিন্দুতে মোট শক্তি আর সি বিন্দুতে মোট শক্তি সমান কত? mg(h). তাহলে একটা ব্যবস্থার উপর শুধুমাত্র অভিকর্ষীয় বল কাজ করতেছিল, অভিকর্ষীয় বল কাজ করায় ওই ব্যবস্থার প্রত্যেকটা বিন্দুতে আমরা কি পাচ্ছি বলতো? যান্ত্রিক শক্তির মান কি পাচ্ছি? সমান পাচ্ছি। অর্থাৎ গতিশক্তি এবং বিভব শক্তির মানটা কি আছে বলতো? ধ্রুব আছে। এটাই কি যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র। শর্ত কি? সংরক্ষণশীল বল কাজ করতে হবে। বুঝছো? অন্য কোনো বল কাজ করলে এখানে হবে না। মনে থাকবে? হুম। এটা যেটা যেভাবে বার করলাম, তোমাদের এইভাবেই কিন্তু অনেক প্রশ্ন আসে। এইভাবে কি আসবে বলতো? তোমাদের বোর্ড কোশ্চেনে প্রশ্ন আসবে। ঠিক এটা যেভাবে করলাম, জাস্ট মান বলে দিলে এইভাবে কি করতে হবে? অঙ্ক করতে হবে। বুঝতে পারছো? তোলো, বাকিটা তুলুক। একটু হাত চালু করে তোলো। আল্লাহ।
হয়েছে? হ্যাঁ, দেখো একটা ম্যাথ লেখো। কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? হ্যাঁ, হয়েছে? লিখছো? দেখো, এটা একটা বস্তু। এই বস্তুকে আমরা ভূমি থেকে কত মিটার উচ্চতায় ছিল? 30 মিটার। এই বস্তুর ভর এম ইজ ইকুয়াল 5 কেজি। তাহলে 5 কেজি ভর একটা বস্তু ভূমি থেকে 30 মিটার উচ্চতায়, ভূমি থেকে 30 মিটার উচ্চতায় কোনো বিন্দু থেকে মুক্তভাবে কি করা হয়েছে বলতো? ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? কোথায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে? এখন বলো তো, এই জায়গায় গতিশক্তি কি ছিল? শূন্য ছিল না? যতই নিচের দিকে আসবে গতিশক্তি বাড়বে, কিন্তু বিভব শক্তি কি হবে? কমবে। তাহলে যে গতিশক্তি বাড়তেছে বিভব শক্তি কমতেছে, গতিশক্তি বাড়তেছে বিভব শক্তি কমছে, কোথায় গিয়ে গতিশক্তিটা বিভব শক্তির দ্বিগুণ হবে, এটা বার করতে হবে। তাহলে আমরা ধরলাম এই যে ওইখান থেকে, ওই বিন্দু থেকে এক্স মিটার নিচে, কত মিটার নিচে? এক্স মিটার নিচে গতিশক্তি কি আছে বলতো? বিভব শক্তির দ্বিগুণ হবে। অথবা এইভাবে বলতে পারো, দেখো এটা ধরলাম যে ভূমি থেকে এক্স মিটার উচ্চতায় কি হবে বলতো? বস্তুটার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে। ওকে, একই কথা। তাহলে এখান থেকে এইটুকু যদি এক্স হয়, তাহলে এখান থেকে এইটুকু কত হবে? এইচ মাইনাস এক্স। কারণ আমরা ভূমি থেকে এইচ ইজ ইকুয়াল টু 30 মিটার উচ্চতায় রাখছিলাম বস্তুটাকে। বুঝছো? তাহলে এখানে আমরা ধরলাম এই বিন্দুটাকে আমরা ধরলাম বি বিন্দু, এই বিন্দুটাকে কি বললাম বলতো? বি বিন্দু। তাহলে শর্তানুসারে এই বি বিন্দুতে যে গতিশক্তি আছে, এটা কি হবে? ওই বি বিন্দুতে যে বিভব শক্তি যেটা আছে ওটার কয় গুণ হবে? দ্বিগুণ। বুঝছো? তাই গতিশক্তিটা কি হতে হবে? বিভব শক্তির দ্বিগুণ হতে হবে ওই বি বিন্দুতে। তাহলে এখন তুমি খেয়াল করো তো, বি বিন্দুতে তাহলে গতিশক্তির ইকুয়েশন আমরা কি লিখবো? হাফ এম ভিবি স্কোয়ার ইকুয়াল 2 ইপি মানে কত? এম জি, ভূমি থেকে উচ্চতা কত? এক্স। তাহলে এখান থেকে একটু খেয়াল করো ভাইয়া, তাহলে হাফ এম ভিবি স্কোয়ার সমান কত হবে? ভিবিটা ছিল বি বিন্দুতে বেগ, এই বি বিন্দুতে বেগটাকে আমরা ভিবি ধরছি। তাহলে এই বিন্দুতে বস্তুটা আদি বেগ ছিল কত বলতো? শূন্য। তাহলে ভিবি স্কোয়ার সমান আমরা কি লিখবো? ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ মাইনাস এক্স। বুঝছো? কার কোনো সমস্যা হচ্ছে? এই যে কতটুকু উচ্চতা গেছে, এখান থেকে এইটুকু উচ্চতায় যায় গতিশক্তি গতিপ্রাপ্ত হয়েছে না? তাহলে কি লিখবো? এইচ মাইনাস এক্স সমান 2 mg এক্স। তাহলে এখান থেকে দেখো তো ভাইয়া কত আসে? এটা তো শূন্য। তাহলে হাফ এম ইন্টু 2 জি এইচ মাইনাস এক্স, এটা আর এটা কাটো, ইকুয়াল 2 mg এক্স। এখানে কি থাকতেছে দেখো, এম
জি এম জি আর এম জি কি হলো বলো তো, কেটে গেল। তাহলে এখানে কত আছে, এইচ মাইনাস এক্স ইজ ইকুয়াল কত আসলো বলো তো, 2x। বুঝছো, এক্স টাকে ওই পাশে পার করে দাও, এইচ ইজ ইকুয়াল কত আসবে, 3x। এক্স ইজ ইকুয়াল কত আসবে, এইচ ডিভাইডেড বাই 3। এটা হলো শর্টকাট। ঠিক আছে, একটা বস্তুকে যদি ভূমি থেকে এইচ উচ্চতা থেকে কি করা হয় বলতো, ফেলে দেওয়া হয়, ভূমি থেকে এইচ উচ্চতা থেকে ফেলে দেওয়া হয়, তাহলে ভূমি থেকে এক্স ইজ ইকুয়াল এইচ ডিভাইড বাই 3 মিটার উচ্চতায় গতিশক্তি কি হবে, বিভব শক্তির দ্বিগুণ হবে। শর্টকাট আর কি। তাহলে আমাদের এইচ কত ছিল, 30 ডিভাইডেড বাই 3 কত আসবে, 10 মিটার। হ্যাঁ, যদি উপর থেকে বলে তাহলে বার করতে পারবো না। তাহলে উপর থেকে এটা হলো ভূমি থেকে এইচ বাই এক্স, আর উপর থেকে হলে কি হবে, এইচ মাইনাস কি আসবে বলো তো, এক্স আসবে। বুঝছো, এ হইছে, উপর থেকে আসবে এইচ মাইনাস এক্স আসবে। তাহলে এক্স এর মান যদি এইচ ডিভাইডেড বাই 3 বসাও তাহলে কি আসে দেখো তো, এইচ ডিভাইডেড বাই কত আসবে, 3। তাহলে কত আসবে, 2h ডিভাইডেড বাই 3। তাহলে ভূমি থেকে হলে h ডিভাইডেড বাই 3, আর উপর থেকে হলে কত, 2h ডিভাইডেড বাই কত বলো তো, 3। মনে থাকবে, কোনো সমস্যা আছে? হ্যাঁ, বুঝি নাই। আর একটা শর্টকাট শিখাবো দেখো। হয়েছে, তোলা হয়েছে। ভূমি থেকে h উচ্চতায় কোনো বিন্দু থেকে একটি বস্তু মুক্তভাবে পড়লে কোথায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে, গতিশক্তির n গুণ হবে। লিখছো? হ্যাঁ, বিভব শক্তি গতিশক্তির n গুণ, তার মানে গতিশক্তি বিভব শক্তির কত গুণ, 1/n গুণ। এগুলো মানে চেঞ্জ করে নিতে পারবে। দেখো বিভব শক্তি যেটা আছে এটা বলছে গতিশক্তির কি হবে বলতো, n গুণ হবে। তা তুমি যদি গতিশক্তি নিতে চাও, গতিশক্তি, তাহলে কত হবে, বিভব শক্তি 1/n গুণ। বুঝছো? তাহলে একটা শিখলে আর একটা দরকার নেই, তুমি চেঞ্জ করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। যদি বলে যে গতিশক্তি বিভব শক্তির এত গুণ ছিল, তাহলে তুমি ওটাকে উল্টে দিবা, তাহলে কি হয়ে যাবে বলতো, বিভব শক্তি গতিশক্তির এত গুণ হয়ে যাবে। এখন দেখো, তাহলে এই বস্তুটা কি হয়েছিল বলতো, ভূমি থেকে এই উচ্চতায় ছিল, এই উচ্চতায় ছিল, কোন একটা সময় সে কোথায় আসলো বলতো, এখানে আসলো, এই বিন্দু আমরা ধরলাম বি বিন্দু। এই বিন্দুতে বস্তুটা স্থির অবস্থায় ছিল, ভূমি থেকে আমি ওর উচ্চতা ধরলাম কতটুকু বলতো, এক্স পরিমাণ। তাহলে উপর থেকে কত হয়েছে বলতো, এইচ মাইনাস এক্স পরিমাণ। আর বস্তু টোটাল যে উচ্চতা, এই টোটাল উচ্চতা কত আছে বলতো, এইচ আছে। বুঝছো? তাহলে বি বিন্দুতে কি হবে, বিভব শক্তিটা গতিশক্তির এন গুণ হবে, বিভব শক্তি গতিশক্তি কি হবে, এন গুণ হবে। তাহলে বি বিন্দুতে আমরা বিভব শক্তি নিলাম ই বি, মানে ইপিবি, এটা হবে ওই বি বিন্দুতে যে গতিশক্তি আসবে তার এন গুণ। বুঝছো? এখন বলো, বি বিন্দুতে বিভব শক্তি কত হবে, এম জি এক্স, ভূমি থেকে উচ্চতা কত, x। তাহলে এখন দেখো এন ইন্টু গতিশক্তি, গতিশক্তি কত হবে, হাফ এম ভি বি স্কোয়ার। বি বিন্দুতে বেগ, এই বি বিন্দুতে আসার পরে বস্তুটা ধরো ভিবি বেগ প্রাপ্ত হলো। ওকে, এই এটা কি ছিল, এম ধরার একটা বস্তু ছিল। এখন দেখো কত আসে, এম জি এক্স ইকুয়াল এন ইন্টু হাফ এম ভি বি স্কোয়ার সমান কি লিখবা, ইউ স্কোয়ার প্লাস 2g, কতটুকু উচ্চতা অতিক্রম করার পর বেগ প্রাপ্ত হয়েছে, এইচ মাইনাস এক্স, এইচ মাইনাস এক্স। এই তো। তাহলে দেখো সব সূত্র একই রকম না রে, আর কোনো ঝামেলা নেই। হাফ এম ইন্টু 2g এইচ মাইনাস এক্স, এটা 2 2 কাটো, এম জি কেটে দাও,
তাহলে এখান থেকে আসে x ইজ ইকুয়াল কত আসে nh মাইনাস nx, nh মাইনাস nx একবারে গুণ করে দিলাম। তাহলে x প্লাস nx ইজ ইকুয়াল কত আসবে nh, তাহলে x ইজ ইকুয়াল কত আসবে nh ডিভাইডেড বাই n প্লাস 1 অথবা 1 প্লাস n। হ্যাঁ, ভূমি থেকে কত উচ্চতায়, তাহলে কোথায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে। তাহলে আমি ভূমি থেকে উচ্চতা নিলাম, কোথা থেকে, ভূমি থেকে। x ইজ ইকুয়াল কি nh ডিভাইডেড বাই 1 প্লাস n, এত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি গতিশক্তির কি হবে বলতো n গুণ। এটা ভূমি থেকে উচ্চতা, এটা মনে রাখবা, ভূমি থেকে উচ্চতা। এখন বলো আমাদের আগের যে অঙ্ক বলছিল, ওই অঙ্ক বলছিল কি বলতো 30 মিটার উচ্চতা থেকে একটা বস্তু পড়তেছে, তাই না? দেখো এখানে কিন্তু ভর ম্যান্ডেটরি না, খালি উচ্চতা জানলে হয়ে যায়। এই ইকুয়াল কত মিটার ছিল 30 মিটার। তাহলে এখানে বলে দিয়েছে যে কোথায় গতিশক্তি বিভব শক্তির কি হবে বলতো দ্বিগুণ হবে। তাহলে আমরা এই একটা বিন্দু ধরেছিলাম, এই বিন্দু ধরেছিলাম, এর এটা বি বিন্দু, এটা ভূমি থেকে x মিটার উচ্চতায়। আমাদের এখানে অঙ্ক ছিল যে কোথায় গতিশক্তি বিভব শক্তির কত গুণ হবে বলতো দ্বিগুণ হবে। আমি যদি এটাকে উল্টে নেই যে বিভব শক্তিটা গতিশক্তির কত হবে হাফ গুণ হবে, কত গুণ হবে রে হাফ গুণ হবে, তাই না? তাহলে এর মান কত আসবে হাফ। তাই আমি যদি এখন এই বিভব শক্তি গতিশক্তির অর্ধেক কোথায় হবে এটা যদি বার করতে চাই, ভূমি থেকে উচ্চতা x ইজ ইকুয়াল কত জানি আমি বলতো nh ডিভাইডেড বাই কত n 1 প্লাস n বাই n প্লাস কি বলতো 1। তাহলে n এর মান কত আসবে হাফ, মানে 0.5 ইনটু h এর মান কত 30, তাহলে কত আসবে 1.5। বুঝছো? তাহলে এখান থেকে দেখো এটার এটা কাটো, এটার এটা কাটলে কত আসবে 3, 3 10 30। দেখো ওটাই ছিল কিনা বলো আগের অঙ্কেও। বুঝছো? তাহলে তুমি এটা সার্বজনীন শর্টকাট হিসেবে কি করতে পারো বলো তো ইউজ করতে পারো। ক্লিয়ার, বোঝা গেল? কোনো সমস্যা আছে? সামনের দিনে আমরা হচ্ছে কাজ শক্তি উপপাদ্য পড়বো, কাজ শক্তি উপপাদ্য পড়ার পরে এই রিলেটেড আরো অনেকগুলো ম্যাথ করবো আমরা। হ্যাঁ, আজকে আমার অবস্থা খুবই খারাপ, জ্বর আসছে, মাথা ব্যথা, আর তাও চেষ্টা করলাম পড়ানোর যাতে গ্যাপ না থাকে। ভালো থাকো তাহলে সবাই।